খানিকটা সময়ের জন্য আপনি ধরে নেন যে আপনি একটা মেয়ে টেনিস খেলোয়াড়। ইউরোপের একটা মেয়ে, 24 বছর বয়স হয়ে গেছে। আপনি জীবনে তেমন কোনো সাফল্য পান নাই। ছোটবেলায় আপনি আপনার দেশে শুনছেন যে আপনি একটা প্রডিজি, বড় হইলে হয়তো বড় কিছু জিততে পারেন। সেই যে শুনছেন, শোনার উপরে ভর করে এই 24 বছর বয়স পর্যন্ত চলতেছেন। আপনি কিচ্ছু পান নাই, জীবনে কিচ্ছু পান নাই। তবুও ওই কৈশোরে যা টুকটাক একটু কিছু পাইছেন, বড় হওয়ার পরে পান নাই। আপনি মানসিক রোগে আক্রান্ত হচ্ছেন, ইনজুরিতে পড়ছেন, কার্যত আপনি এই দুনিয়ায় সাফল্য বলে কিছু পান নাই। এখন আপনার অবস্থাটা এরকম যে এই বয়সে, যেখানে ইউরোপের 24 বছর বয়সী একটা মেয়ে অন্যদের সংসার চালায়, মা বাবার সংসারে কন্ট্রিবিউট করে, সেখানে 24 বছর বয়সেও আপনার মা বাবার কাছ থেকে টাকা নিয়ে চলতে হয়। সেটাও কত পান? বড়জোর হাত খরচ। লুকায় লুকায় খেলার মতো টেনিস খেলতে হয়। এরকম অবস্থায় আপনি হলে কি করতেন বলেন? আপনি একটা বয়ফ্রেন্ডের সঙ্গে সংসার পেতে ফেলতেন, বা একটা চাকরি বাকরিতে ঢুকে পড়তেন। অ্যাটলিস্ট ওই টেনিস নিয়ে আর মাতামাতি করতেন না, ওই জীবনে আবার ফিরে যাওয়ার চেষ্টা করতেন না। না, এই মেয়েটা একটু অন্যরকম। এই মেয়েটা মায়া, মায়া খভালিন্সকা। পরেরটুকু উচ্চারণ করতে খুব কষ্ট হয়, আমরা তাই মায়াই বলবো। কি মায়া, কি মায়া এর গল্পটায়! শুধু মায়া কেন, অবিশ্বাস্য, অবিশ্বাস্য একটা রূপকথার গল্প। কারণ ওই জায়গা থেকে মায়া ফিরে আসছে শূন্য হাতে। সে এবছর প্যারিসে পৌঁছাইছে 144 র্যাঙ্কিং নিয়ে। সে বাছাই পর্ব খেলতে আসছে। সে জানে না তার প্যারিসে হোটেল ভাড়া কেমনে দিবে। সে জানে না এই সময় সে কি খাবে। মোটামুটি নিশ্চিত যে সে এই টুর্নামেন্টে বাছাই পর্ব পার হতে পারবে না। ফলে মূল ফ্রেঞ্চ ওপেন তার খেলা হবে না। তারপরে সে হোটেল ভাড়া কিভাবে পরিশোধ করবে, এটা নিয়ে দুশ্চিন্তায় ছিল। সেই মেয়েটি আজকে 1.5 সপ্তাহ বাদে আজকে সন্ধ্যাবেলায় ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল খেলতে নামবে। বিশ্বের সেরা সব খেলোয়াড়দের হারায় কোয়ালিফায়ার পার করে এসে সে রীতিমতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠে গেছে। আপনি সিন্ডারেলার রূপকথা শুনে অবাক হন, ভাবেন যে ওই পরীর জাদুটা মানুষের জীবনে আসলে ঘটে না? ঘটে। ঘটে বলেই আমরা একজন মায়ার গল্প শুনি। আজকে মায়ার গল্প শুনব। এবং পরী জাদুদণ্ড নিয়ে আসলে কার জীবনে আসে, সিন্ডারেলা মানুষ কখন হতে পারে, সেই জিনিসটা আজকে আমি একটু আমার মতো করে বলি। আসেন এই গল্পটা শুনি। মায়া পোল্যান্ডের একটা মেয়ে। পোল্যান্ডের বা ইউরোপের এই অংশে টেনিস একটা কালচার। আমাদের এখানে যেমন ক্রিকেটটা একটা কালচার, ফুটবলটা একটা কালচার। মানে এই বয়সে বাচ্চারা টেনিস খেলবে, এটাই খুব স্বাভাবিক। ওটা আপনি শেষ পর্যন্ত টেনিস খেলোয়াড় হতে পারেন বা না পারেন, মেয়ে ছেলে নির্বিশেষে 10-12 বছর বয়স পর্যন্ত টেনিস খেলবে। এবং ওখানে আমাদের মতো এরকম বিলাসী খেলা না। ওখানে মোটামুটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাচ্চারাই রেগুলার টেনিস খেলে। এর ভিতর থেকে কেউ কেউ লাখ ট্রাই করে বড় খেলোয়াড় হয়ে যায়। এই চেক থেকে হয়, অমুক জায়গা রাশিয়া থেকে হয়, আনা কর্নিকোভা হয়, মারিয়া শারাপোভা হয়, এর থেকে বেরোয় আসে। আরে আমেরিকায় তো হয়ই। ও পোল্যান্ডে ও একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ও ছোটবেলায় যখন টেনিসটা শুরু করছে ওই বাড়ির পাশের একটা কমিউনিটি ক্লাবের কোর্টে। এমন না যে ওর বাবা মার সামর্থ্য ছিল যে প্রাইভেট একাডেমিতে দিয়ে খুব ট্রেনিং টেনিং করাবে, সেরকম না। ওই 8-10টা ওরকম কমিউনিটির মেয়ে যেভাবে শেখে ও সেইভাবে শিখছে। একটা কমিউনিটির মাঠে একজন ওই পাবলিক কোচের আন্ডারে শিখছে। কিন্তু যে কারণে ওকে নিয়ে প্রোডিজি বলা হতো মায়াকে, সেটা হচ্ছে ও আন্ডার 14 এবং আন্ডার 15 ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ছিল ডাবলসে, মেয়েদের ডাবলসে। আরেকটা মেয়ে ছিল, সেই মেয়েটাও পরে ভালো করছে সিনিয়র পর্যায়ে। তখন মায়ার খেলা টেলা দেখে ইউরোপিয়ান পর্যায়ে একটা ধারণা ছিল যে এই মেয়েটি বড় হয়ে সিনিয়র লেভেল, ডাব্লিউটিএ লেভেল ব্রেক করবে, হয়তো রেগুলার গ্র্যান্ড স্লাম ট্লাম খেলবে। মায়া না সেভাবেই আগাচ্ছিল। আপনি বলতে পারেন 2021-22 পর্যন্ত মায়ার এই যে গতিটা, এটা এমন না যে সে সেরেনা উইলিয়ামস হয়ে যাচ্ছিল, তাও না। আবার এই যে একেবারে অপাংতেও হয়ে যাওয়া, নো হয়ার হয়ে যাওয়া, এরকমও হচ্ছিল না। মায়া 2টো গ্র্যান্ড স্লামের মূল পর্বেই খেললো। এর ভিতরে উইম্বলডনে সেকেন্ড রাউন্ডেও খেললো।
বাছাইতে প্রায়ই টুর্নামেন্টে অংশ নিত। বেশ কয়েকটা টিটিএফ, আইটিএফ এগুলো জিতল। মানে ওই যে যেগুলো এটিপি টুর্নামেন্ট ওগুলো জিতল। 18-19-এ একটা নির্দিষ্ট সাইকেলে ও টানা 19টা ম্যাচ জিতছিল। 19টা বা 15টা। তখন ওদের নিয়ে বেশ কথাও হয়েছিল। আমরা শুনিনি, ওই পর্যায়ে বেশ কথাও হয়েছিল। 2020-এর প্রথম গ্র্যান্ড স্লাম অভিষেক হলো, সেটা ছিল অস্ট্রেলিয়ান ওপেন। অস্ট্রেলিয়ান ওপেনের বাছাই পর্ব পার হয়ে মূল পর্বে খেললো। তাহলে আশা করা যায় যে এরপর থেকে মায়া যদি সেরেনা নাও হতে পারে, অ্যাটলিস্ট রেগুলার গ্র্যান্ড স্ল্যাম খেলবে না। ওই বছরই সে একটা ব্যক্তিগত বিপর্যয়ে মানসিক অবসাদে পড়লো। সেই বিপর্যয়টা কি সেটা আমরা পরিষ্কার জানি না। অনেক রকম অনুমান আছে অনলাইনে, সেগুলোর দিকে না যাই সে ভয়ানক মানসিক বিষাদগ্রস্ত হলো। পরে সেটা সে ওপেন প্রেস কনফারেন্সে বলছিল। এই মানসিক বিষাদের কারণে সে খেলা ছাড়তে বাধ্য হলো। ও সময় প্রায় 6 মাসের একটা ব্রেক নিল। তারপরে আবার ফিরে আসলো 2022-এর শেষ দিকে। 22-23-এ কিন্তু সে আবারও এবার উইম্বলডন খেললো এবং উইম্বলডনে সে সেকেন্ড রাউন্ডে গেল। মানে সে প্রচণ্ড ফাইট ব্যাক করলো। ওই বছরই সে ভয়ানক একটা ইনজুরিতে পড়ে 1 বছরের জন্য খেলা থেকেই ছিটকে গেল। খেলা থেকে যে ছিটকে গেল, দেখেন ততদিনে মেয়েটার বয়স 23 পার হয়ে গেছে। ইউরোপের একটা টেনিস খেলোয়াড় মেয়ে, হ্যাঁ, আজকের যুগে ধরেন সেরেনারা 37-38 বছর বয়স পর্যন্ত খেলতেছে, অনেকেই খেলতেছে। কিন্তু রিয়েলিটি হচ্ছে এই 30 পার করেও খেলে যাওয়া, সেটা খুব রেগুলার চিত্র না। খুব রেগুলার চিত্র না। আর আপনি যদি 18-19-এর ভিতরে ভালো, ভালো সাকসেস না পান, এট লিস্ট গ্ল্যামার গার্ল হিসাবে সাকসেস না পান, হ্যাঁ, কেউ থাকে তো এর মধ্যে যারা কোনো ট্রফি জেতে না। কিন্তু কর্নিকোভা সম্ভবত এরকম ছিল। কিন্তু গ্ল্যামার গার্ল হিসাবে তো সে বিভিন্ন কাভার দখল করে নিয়েছিল। একের পর এক বিভিন্ন ম্যাগাজিনের কাভার স্টোরি হচ্ছে। মানে পয়সা তো কামাচ্ছে। কিন্তু আপনি 20 বছর বয়স পর্যন্ত, 19 বছর বয়স পর্যন্ত আপনি কিছুই করতে পারলেন না। গ্র্যান্ড স্লামেও নাম করতে পারতেছেন না, আপনি না হইতে পারতেছেন সেরেনা, না হইতে পারতেছেন কর্নিকোভা। কিছু একটা তো হন রে ভাই। হচ্ছে না। তাহলে আপনাকে 21-22 বছর বয়সে জীবন বেছে নিতে হবে। এই বয়সে আপনি মার কাছ থেকে টাকা নিয়ে চলবেন, ধার দেনা করে চলবেন, এটা লাইফ না। এটলিস্ট ইউরোপিয়ানদের এটা লাইফ না। ও তুমি তোমার লাইফ সেটেল করে নাও। এই বয়সে আমি হোটেল ভাড়া কোত্থেকে দেবো সেই অনুমানে গিয়ে প্যারিস হাজির হব, ওই রোমান্টিসিজমের জায়গা নাই। কিন্তু মায়া অন্যরকম। মায়া শব্দটাই তো অন্যরকম। মায়া জানে যে কিভাবে মায়া দিয়ে শেষ পর্যন্ত জয়টা করতে হয়। সে প্রবল পরিশ্রম করে গেছে। প্রবল পরিশ্রম করে গেছে। দিনের পর দিন অলমোস্ট না খেয়ে একা, একা পরিশ্রম করে গেছে। ও লাস্ট কতগুলো ট্যুরে সবচেয়ে মানে আগে থেকে ও টিকিট কাটতো। এই প্যারিসে আসার জন্য টিকিট কাটছে অনেক আগে। যে কোন ট্রেনটায় সবচেয়ে কম দামে টিকিট পাওয়া যায়। সেজন্য যদি ওর স্টেশনে গিয়ে এক রাত না খেয়ে বসে থাকতে হয়, ও তাই থাকবে। ও এরকমভাবে বাজেট ম্যানেজ করে টুর্নামেন্ট খেলে চলছে। আর আপনি জানেন যে এই এটিপি পর্যায়ের টুর্নামেন্টগুলো মানে বিলো স্ট্যান্ডার্ড টুর্নামেন্টগুলোতে আপনি সেমিফাইনাল, ফাইনালে না উঠলে তেমন কোনো প্রাইজ মানি পাবেন না। ফলে ওর কার্যত কোনো আয় নেই। স্পন্সর তো থাকার প্রশ্নই নাই। আপনারা কেউ চিনেই না, স্পন্সর কই দিয়ে পাবেন? এই অবস্থায় একমাত্র ম্যাজিকের জন্য অপেক্ষা এবং নিজের পরিশ্রম, ভাগ্যের প্রতি প্রবল বিশ্বাস ছাড়া আর কোনো কারণ থাকে না টিকে থাকার। মায়ের সেগুলো সব ছিল। ম্যাজিকের প্রতি বিশ্বাস ছিল এবং নিজের প্রবল পরিশ্রমের প্রতি আস্থা ছিল যে একদিন না একদিন ম্যাজিক হবে, পড়িয়ে আসবে। সেটা প্যারিসে হয়ে গেল। দেখেন প্যারিসে সে যেদিন পা রাখছে সেদিন তার র্যাঙ্কিং হচ্ছে 144। 144 র্যাঙ্কিংয়ে থাকা কেউ যদি না সে ধরেন দুর্ঘটনাচক্রে 144-এ যায়, হয় অনেক সময় যে সেরেনাও বোধহয় একবার এটা করছিল বা ভেনাসের সঙ্গে, যে অনেক দিন 1 বছর ধরে ইনজুরির জন্য খেলতে পারেন নাই, ফলে র্যাঙ্কিং পিছাইতে ওরকম হয়ে গেছে। তখন তারা ওয়াইল্ড কার্ড নিয়ে খেলেন। তাদের কোয়ালিফায়ার খেলতে হয় না। তারা তো প্রুভেন ওয়ার্ল্ড টপ স্টার। কিন্তু ও তো আসে রিয়েলি 144 হয়ে। ও তো দুর্ঘটনা চক্রে না। ও ছিল 500-র বাইরে গত বছরও, না তার আগের বছর। লাস্ট 2 বছর ফাইট করতে 144-এ আসছে। এটা বেশ ভালো র‍্যাঙ্কিং ওর জন্য। ও এর আগে একবারই 200-র নিচে নামছিল। ওই যেবার অস্ট্রেলিয়ান ওপেন খেলছে। এছাড়া কখনো 200-র নিচে নামে নাই। এবারে 144 হিসেবে পা রাখছে। 144-এর কোনো মেয়ে কোনো গ্র্যান্ড স্ল্যামের সেকেন্ড রাউন্ডের স্বপ্ন দেখে না। কোয়ালিফাই করতে পারলে তার লাইফ বদলে যাবে। ও প্যারিসে আসছে একেবারে ফ্যাক্ট।
ও প্রেস কনফারেন্সে বলছে, এই ফাইনালের আগের প্রেস কনফারেন্সে, যে আমি হোটেল ভাড়া কিভাবে দিব আমি জানতাম না। সেমিফাইনালের আগে এটা বলতেছিল যে আমি আসলে জানতাম না হোটেল ভাড়া কিভাবে দিব, কারণ আমার তো কোনো স্পন্সর নাই। আমি একটু দ্বিধার মধ্যে ছিলাম। কোয়ালিফাই করতে পারলে একটা প্রাইজ মানি পাওয়া যায়, সেটাতে হোটেল ভাড়া হয়ে যাবে। ওর টার্গেট ছিল এটা, যে আমি কোয়ালিফাই করব। আরে ভাই, মূল টুর্নামেন্ট তো আর জিততে আসি নাই। বা কে জানে, হয়তো মায়ার মাথায় ছিল যে মূল টুর্নামেন্টেরও ফাইনাল খেলে ফেলবো, হয়তো ও জানতো আর ওর ওই ম্যাজিক জানতো। কিন্তু আপাতত হিসাবটা ছিল যে ও কোয়ালিফাই করবে, কোয়ালিফাই করলে একটা প্রাইজ মানে গ্র্যান্ড স্লামগুলোতে আসে, সেটা ওর হোটেল ভাড়া এবং খাওয়া খরচের চেয়ে বেশি। ওর জন্য সেটা এনাফ ছিল। ও যখন সেমিফাইনালে এই কথাটা বলছে, ওখান থেকে বেরোলেই খুব বড় একটা কোম্পানি ওকে অ্যাটলিস্ট ১ বছরের জন্য স্পন্সর করার সিদ্ধান্ত নিছে সঙ্গে, সঙ্গে। ও ওখান থেকে বেরোয় হোটেলে যাওয়ার আগে তারা যোগাযোগ করে ফেলছে যে, "আপাতত আপনার স্পন্সরের টাকাটা আমরা দিচ্ছি। আপনি প্রয়োজনে আমাদের কিছু ইউজ করেন না। ব্র্যান্ডিং করার দরকার নেই।" কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর এই আচরণ তো খুবই ভালো। মায়া যেটা হলো এরপরে দেখেন, সে কোয়ালিফাই করল। তারপরে শুরু হলো তার বিশ্ববিজয়। একের পর এক রেকর্ড হতে থাকলো। ফার্স্ট রাউন্ড পার হলো, সেকেন্ড রাউন্ড পার হলো। এই কোয়ার্টার ফাইনালে যাওয়া ১ম চতুর্থ পুলিশ। এই সেমিফাইনালে যাওয়া ১ম পুলিশ। এই এত বছর এত র‍্যাংকিং থেকে আসা ১ম ফাইনালিস্ট। এই কোয়ালিফায়ার খেলে আসা ২য় গ্র্যান্ড স্লাম ফাইনালিস্ট। জীবনে ১ম বারের মতো ফ্রেঞ্চ ওপেনের মূল আসরে খেলতেছে। এর আগে কখনো খেলে নাই। ২টো গ্র্যান্ড স্লামে খেলছে, অস্ট্রেলিয়ান আর ওপেন আর উইম্বলডনে। এই ফ্রেঞ্চ ওপেনে আগে কখনো কোয়ালিফাই করতে পারে নাই। এবার কোয়ালিফাই করে ফাইনালে উঠে গেছে। আজকে সন্ধ্যায় ৭টার সময় তার ফাইনাল ম্যাচ। আমি জানি না এই কনটেন্ট আপনি যখন দেখতেছেন ততক্ষণে ফাইনাল হয়ে গেছে কিনা। হতে পারে যে ততক্ষণে মায়ার স্বপ্নভঙ্গ হয়ে গেছে, মায়া হেরে গেছে ফাইনালে। রানার আপ ট্রফিটা নিয়ে ফিরতে হচ্ছে। কিছু যায় আসে না। আবার হতে পারে যে ম্যাজিক আরো লম্বা হয়েছে। মায়া ফ্রেঞ্চ ওপেনের ট্রফিটা নিয়ে ফিরতেছে। আপনারা যারা টেনিসের মোটামুটি খোঁজ রাখেন, এটা কিন্তু কঠিনতম গ্র্যান্ড স্লাম। কঠিনতম গ্র্যান্ড স্লাম। মানে এটা রাফা নাদালের কোর্ট ছিল ফ্রেঞ্চ ওপেন, ক্লে কোর্ট। ওই রজার ফেদেরার পর্যন্ত, পিট সাম্প্রাস পর্যন্ত এখানে কোনোদিন দাঁত বসাতে পারে নাই। ইভেন জোকারেরও কষ্ট হতো। জোকারেরও এখানে রেগুলার জিততে, জোকারই একমাত্র লোক যে আসলে সব ধরনের কোর্টে ভালো রেজাল্ট করছে। এছাড়া এই কোর্টটা রাফা নাদাল ছাড়া কেউ খুব ভালো জয় করতে পারে নাই। ক্লে কোর্টে ভালো করা খুব কঠিন। সেখানে এসে সেই ম্যাজিকটা দেখায় দিল। দেখেন, সেই ম্যাজিকটা একদম তাকে ফাইনালে তুলে নিয়ে গেল। ইজ ইট ম্যাজিক? আজকে আমি সকালে প্রতিটা বিদেশি পত্র-পত্রিকা পড়তেছি। সব জায়গায় লেখা হচ্ছে যে সিন্ডারেলা ইন প্যারিস। আ দ্য নিউ সিন্ডারেলা ইজ মায়া। ইটস ম্যাজিক, ইটস ম্যাজিক। এটা কি আসলে ম্যাজিক? আসলে কি সিন্ডারেলার গল্পটাও ম্যাজিক? এই প্রশ্নটার মুখোমুখি আমি যখন হই, তখনই আমার উসাইন বোল্টের একটা কথা মাথায় আসে। বোল্ট একবার একটা ইন্টারভিউতে বলতেছিল যে, "লোকে ভাবে আমি ১০ সেকেন্ড দৌড়ায় $1,000,000 ইনকাম করি। কিন্তু একটা লোকও কল্পনা করে না যে আমি ৪ বছর বয়স থেকে না খেয়ে, না পেয়ে আমি দৌড়ায় যাচ্ছি। পরিশ্রম করে যাচ্ছি। পশুর মতো পরিশ্রম করছি। আমি আমার জীবন, যৌবন সব ত্যাগ করছি ওই ১০ সেকেন্ড দৌড়ানোর জন্য। কোনো একদিন অলিম্পিকে ১০ সেকেন্ড দৌড়াবো। আমি কিন্তু জানতাম না যে এই ১০ সেকেন্ড দৌড়ায় আমি মিলিয়নার হব না নিঃস্ব হব। আমি আমার সর্বোচ্চ বাজিটা ধরছি। হ্যাঁ? আল্টিমেটলি মিলিয়নার হইছি, সেটা আমার ২৪ বছর পরিশ্রমের ফল। সেটা মোটেও ওই ১০ সেকেন্ডের রেজাল্ট না।" এখন আপনি যদি ভাবেন সিন্ডারেলার কথাটা ভাবেন। সিন্ডারেলার কাছে যে পরী আসলো, এসে জাদুদণ্ড দিয়ে ইঁদুরদের ঘোড়া বানায় দিল, কুমড়োটারে গাড়ি বানায় দিল, ওরে পরীর মতো সুন্দর বানায় দিল। এটা কি এমনি, এমনি হল? সিন্ডারেলা ছোটবেলা থেকে সৎ মা, বোনদের ওই অত্যাচার সহ্য করছে দিনের পর দিন। সে তার অ্যাম্বিশনটা ছাড়ে নাই যে সে একটা রাজপুত্রর বিয়ে করবে, সে একদিন প্রিন্সেস হবে। সে তার স্বপ্নটার জন্য লড়ে গেছে তো। উসাইন বোল্ট লড়ে গেছে, মায়া লড়ে গেছে। মায়ার জীবনে এই কারণে ম্যাজিক হইছে। দেখেন, পরী আসলে বাইরে থেকে আসে না। পরী আপনার ভিতর থেকে তৈরি হয়। আপনি যতদিন পর্যন্ত স্বপ্ন না ছাড়বেন, ওই কে কি বলল, কে কি অত্যাচার করলো, সৎমা কি বলল, প্রতিবেশীরা কি বলল, এই ধামড়ি মেয়ে এই বয়সে ফাইট করে যাচ্ছে, অমুক তমুক, কিচ্ছু হবে না এরে দিয়ে, এখনো মায়ের টাকায় চলতেছে। এই সব কথা যদি ওভারলুক করে আপনি যদি চরমতম বেহায়ার মতো আপনার স্বপ্নের পিছনে ছুটতে পারেন, পরই একদিন আসবেই, পরই একদিন আসবেই। এই মায়াদের এই গল্পগুলো আমি যে কারণে সবচেয়ে বেশি পছন্দ করি, এই যে
বার্ধক্যে বোঝায় গেছে প্রায় জীবনটারে দু হাতে উড়াইছি। জীবনের প্রতি যে রেসপেক্ট দেখানো উচিত ছিল তা দেখাতে পারি নাই। যে দৃঢ়তা দেখানো উচিত ছিল, স্বপ্নের পিছনে যেভাবে ছোটা উচিত ছিল তা করতে পারি নাই। সেই উপলব্ধি হওয়ার পর থেকে করে যাচ্ছি। মানে এখনো সব ব্যর্থতা কাটায় উঠতে পারি নাই। মানুষের কাছে নিজেরে এখনো গ্রহণযোগ্য করতে পারি নাই। কিন্তু আমি শুধু ওই যে আমার এই প্রায় ৫০ এ বসেও আমি এই আপনাদের সঙ্গে বকবক করে যাই, কথা বলে যাই, নতুন কিছু করার চেষ্টা করি। রাত জেগে একটু গবেষণা করে একটা বই লেখার চেষ্টা করি। এটার কারণ আসলে এই মায়া, উসাইন বোল্ট বা সিন্ডারেলা এদের গল্প। যে ওদের ২৪ এ হইছে, আমার নয় ৬০ এ হবে যদি স্রষ্টা ৬০ পর্যন্ত বাঁচায় রাখে। তো মায়াকে অনেক ধন্যবাদ যে এই সময়ে এসে আপনাদের যেমন তার গল্পটা বলার সুযোগ পেলাম, আমি আমাকেও বলার সুযোগ পেলাম। যে না, লড়াইয়ের জন্য সময় কখনোই শেষ হয় না। সবাই ভালো থাকবেন, লড়াইটা জারি রাখেন। লড়াইটা চলুক। সবাই ভালো থাকবেন।